আজি রজনীতে হয়েছে সময়। রঞ্জন দাশগুপ্তের লেখা গল্পটি আপনাদের জন্য গল্পকথার আসরে। ফাল্গুন মাসের প্রথম দিক। আজ মোট 3টে বিয়ের নেমন্তন্ন পেলেন শ্যামলবাবু। বিকেল 5টায় এসেছিলেন আশুতোষ মুখার্জি, তার ছেলে নক্ষত্রের বিয়ে। তারপর 5:30টায় ডোর বেল বাজালেন মধুসূদন তপাদার, তার মেয়ে সুরঙ্গনা। বেশ কয়েকবারের চেষ্টায় উচ্চ মাধ্যমিক পাশ করেছে এই বছর। আর অপেক্ষা করা সমীচীন মনে করেননি মধুবাবু। আর সন্ধে 6টায় এলেন জিতেন সরকার, তার মেয়ে বুলটির বিয়ে পরের সপ্তাহে। বাবার সঙ্গে এসেছিল বুলটিও, আর তার বান্ধবী দত্তা। খুব হাসি খুশি মেয়েটি। আগের বছর জিতেনবাবুর একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল, তাই বাবাকে একা ছাড়ল না বুলটি। ওদের সঙ্গে কথা বলতে বলতেই বেজে গেল প্রায় 6:45। সন্ধে 7টার সময় বেশ ব্যস্ত হয়ে পড়লেন শ্যামলবাবু। একাই থাকেন, ফলে রান্নাবান্নার ঝামেলা আছে। যদিও তিনি মূলত নিরামিষাশী, তেমন তরিবতের কিছু করা হয়ে ওঠে না বাড়িতে। তবে আজ একটা নতুন আইটেম ট্রাই করছিলেন, একটু অভিনব, কাঁচকলার বিরিয়ানি। আশ্চর্য হওয়ার কিছু নেই। যদি আলু বিরিয়ানি হয়, আন্ডা বিরিয়ানি হয়, চিকেন বা মাটন বিরিয়ানিও হতে পারে, তবে কাঁচকলার বিরিয়ানি বা কেন হবে না? আজকাল এই দিকটায় প্লটিং হচ্ছে খুব, মানে ফাঁকা জমিতে ছোট ছোট প্লট করে বিক্রি, আর সে জমিতে বাড়ি তৈরি। বাইরে থেকে প্রচুর মানুষ এদিকের বসতি তৈরি করছেন। এদের বেশিরভাগই পূর্ববঙ্গীয়। আর কে না জানে, তাদের বিরিয়ানির প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে। সে কারণে এলাকায় নতুন 2-1টে বিরিয়ানির দোকান গজিয়ে উঠেছে। বিকেলবেলায় বাজারের পাশটা দিয়ে আসার সময় সেসবের গন্ধ পান শ্যামল, উগ্র গন্ধ। তার তেমন মন লোভনীয় লাগে না, তার নিরামিষাশী ভালো। তবে একটু অন্যভাবে চেষ্টা করতে ক্ষতি কি? এসব ভেবেই সুগন্ধি চাল ভিজিয়েছেন বাটিতে। তারপর লম্বা লম্বা করে 2টো পুরুষ্টু কাঁচা কলা ফালি করছিলেন মেঝেতে বসে। তক্ষুনি ডোরবেলটা বেজে উঠল। 7টার পরে লোকজন তেমন আসে না তার বাড়িতে, তাই একটু অবাক হলেন শ্যামলবাবু। উঠে দরজাটা খুলে দেখলেন ঋত্বিক দাঁড়িয়ে আছে। ঋত্বিক দাশগুপ্ত, স্থানীয় লালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক, বয়স 27। এখানকারই ছেলে। লালগঞ্জের সবেধর নীলমণি ব্যাংকটার সামনেই তাদের বাড়ি। বিয়ে হয়নি এখনো। মাঝে মধ্যে শ্যামলবাবুর সঙ্গে দেখা হয়, তার কথাবার্তাও হয়, তবে তেমন বেশি নয়। ঋত্বিক একটু অন্তর্মুখী, কবিতা লেখে বলে শুনেছেন শ্যামল। তিনিও বিশেষ কথা বলেন না কারোর সঙ্গে, তবে মৃদু হাসি বিনিময় হয় উভয় পক্ষে। এই অসময়ে ঋত্বিকের আগমনে বিরক্ত হলেও সেটা প্রকাশ করলেন না শ্যামল। মুখে একটা হাসি ঝুলিয়ে বললেন, হেসো। একটু আগোছালো লাগছিল ঋত্বিককে। এমনিতে ছেলেটি সুপুরুষ, বেশ লম্বা ফর্সা, এক মাথা চুল, কিন্তু আজ যেন একটু অবসন্ন। ধপ করে বাইরের ঘরের বেতের চেয়ারটিতে বসে পড়ল সে। কোনো অসুবিধে হয়েছে ঋত্বিক? স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলেন তিনি। কারণ ছাড়া তার কাছে কেউ আসবেই বা কেন? অবশ্য তিনি
কার কোন উপকারটাই বা করতে পারবেন? দুবার মাথার চুলে হাত চালালো ঋত্বিক। একটা বেমানান হাসি মুখে ফুটিয়ে বলল, না না, এমনি এলাম। বিরক্ত হলেন না তো? দূর, কি যে বলো, বিরক্ত হওয়ার কি আছে? একটু চা খাবে নাকি? শ্যামল বললেন। চা? আপনার অসুবিধে হবে, অসময়ে চলে এলাম। কিচ্ছু অসুবিধে হবে না, আমি নিজেই ভাবছিলাম একটু খাবো। দুধ শেষ হয়ে গেছে, মনেই থাকে না কখন কোন জিনিসটা আনতে হবে। তবে এক বন্ধু কদিন আগে দার্জিলিং থেকে চা পাতা এনে দিয়েছিল, সেটাই ব্যবহার করলেন শ্যামল। চমৎকার গন্ধ উঠেছিল। আর স্থানীয় বেকারির বিস্কিট আছে। আরও মিনিট 15 পরে ঋত্বিকের মুখোমুখি একটা মোড়ায় বসে চায়ে চুমুক দিয়ে তিনি বললেন, বলো ঋত্বিক, কি বলতে এসেছো? ঋত্বিক হাসল না, ভ্রুটা কুঁচকে রেখেই হাতের কাপটা পাশের টেবিলে নামিয়ে বলল, কি আর বলি, দরকারে এসেছি একটা, সে তো বুঝতেই পেরেছেন, তবে কিভাবে বলবো সেটা ভেবে পাচ্ছি না। শ্যামল অপেক্ষা করলেন একটু। ঋত্বিকও বেশিক্ষণ সময় নিল না, ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে বলল, একটা রহস্যের সমাধান করে দিতে হবে শ্যামলদা। রহস্য? ভ্রু কোঁচকালেন শ্যামল, তারপর অল্প হেসে বললেন, রহস্য সমাধান তো পুলিশের কাজ, তাই না? সঞ্জয়দার কাছে আপনার গল্প শুনেছি খুব। তাছাড়া এই রহস্য ঠিক পুলিশের কাছে যাওয়ার মতো নয়। ম্লান মুখে মাথা নাড়ল ঋত্বিক। সে কারণে আপনার কাছে আসা। সঞ্জয় মানে সঞ্জয় বসু, শ্যামলের বন্ধু লোক। সে আবার তার সম্পর্কে খুব উঁচু ধারণা পোষণ করে। বুঝে গেলেন শ্যামল? মাথা নেড়ে বললেন, বুঝেছি। বলো, কি করতে পারি? কাল দুপুরে আমার কাছে একটা কুরিয়ার এসেছে। তখন আমি স্কুলে, মাই রিসিভ করেছিলেন বলল ঋত্বিক। পরে বাড়িতে এসে দেখলাম ওটা। সেটা নিয়েই রহস্য নাকি? কি ছিল বাক্সের ভিতরে? জিজ্ঞেস করলেন শ্যামল। একটা একটা কাঠের বাক্স, ছোট্ট, যেমনটা হস্তশিল্প মেলায় টেলায় পাওয়া যায়, বাইরে লক করা। ছোট্ট চাবিটা অবশ্য তার সঙ্গে সুতো দিয়ে বাঁধা। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, বোমা টোমা নয় তো। তারপর মনে হলো, আমাকে কেই বা বোমা পাঠাতে যাবে? তাও বাড়ির বাইরে গিয়ে খুব সাবধানে খুললাম। গুচ্ছেক হাবি জাবি জিনিসে ভরা। কীরকম হাবি জাবি জিনিস? পাতা সমেত একটা নিমের ডাল, ছোট্ট একটা টেবিল টেনিসের খেলার বল, একটা বই, সহজ পাঠ। একটু ইতস্তত করল ঋত্বিক। আর কিছু? আর না, তেমন কিছু নয়। হ্যাঁ, একটা কাঠের টুকরোও ছিল। নিমের ডাল বলেছ? না না, ওটা নয়। আর একটা চ্যাপ্টা, চৌকো মতো দেখতে, কাঠের তক্তার টুকরো। একটু ভাবলেন শ্যামল, বললেন, কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে সেটাই ভাবছো, তাই তো? ম্লান হাসল ঋত্বিক। তারপরেই চোখ বড় বড় করে বলল, আর একটা জিনিস, আশ্চর্য, বলাই হয়নি, একটা ছোট চিরকুট, তাতে লেখা, আজও বুঝলে না? ব্যাস এইটুকুই। শ্যামল লক্ষ্য করলেন ঋত্বিকের ফর্সা গাল দুটো লাল হয়ে গেছে। বেচারি লজ্জা পাচ্ছে নিশ্চয়ই। একটু হাসলেন তিনি, বললেন, লেখাটা কি টাইপ করা কাগজের অংশ? এক্স্যাক্টলি, এই যে
এই যে আমি নিয়ে এসেছি সেটা। ওর বাড়িয়ে দেওয়া কাগজের টুকরোটা নিয়ে একটু নাড়াচাড়া করে দেখলেন শ্যামল। তারপর ভ্রু তুলে বললেন, সত্যি করে বলো তো ঋত্বিক, এবারই প্রথম নাকি আগেও এমন অদ্ভুত জিনিস পেয়েছো? বেশি সময় নিল না ঋত্বিক, প্রায় সঙ্গে সঙ্গে বলল, আমি ব্যাপারটা নিয়ে ভেবেছি, একটা ঘটনার কথাই মনে পড়ছে। আপনি আবার মনে মনে হাসছেন না তো? একদম না, বলে ফেলো। চোখ বন্ধ করলো ঋত্বিক, যেন ব্যাপারটা একবার ঝালিয়ে নিচ্ছে। তারপর চোখ খুলে ধীরে ধীরে বলল, তখন আমার বয়স বোধহয় 15-16। খুব ক্রিকেটের নেশা ছিল বুঝলেন। পাড়ার মাঠে ক্রিকেট খেলছি, সামান্য কারণে বাবনের সঙ্গে ঝগড়া হয়ে গেল। বাবন মানে ওই, বুঝেছি, সেনগুপ্ত বাড়ির ছেলে, সাগ্নিক, তোমারই বয়স তো? হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাটটা ওরই ছিল। তা সে বলল আমাকে আর খেলতে নেবে না। ওই বয়সে যা হয় আর কি। তারপর আমি তো রেগে মেগে মাঠ থেকে বেরিয়ে এলাম। ভেবেছিলাম নিজের ব্যাট না হলে আর কোনো দিন খেলতে যাব না। দিন দুয়েক বাড়িতেই ছিলাম, সেখান থেকে শুনতে পাচ্ছি মাঠে হই হই করে খেলা চলছে। খুব মন খারাপ হয়ে যেত। এদিকে তখন আমাদের অবস্থা বেশ খারাপ। বাবা সাইকেলের ফ্যাক্টরিতে কাজ করতেন। কোম্পানিটা তখন জাস্ট উঠে গেছে, বকেয়াও দেওয়া হয়নি। কাজেই বাড়িতে ব্যাট কেনার আবদার করাটা উচিত কাজ নয়। কেউ কি তোমাকে ব্যাট কিনে দিয়েছিল ঋত্বিক, পরিচয় না দিয়ে? এক্স্যাক্টলি। একটা একটা ছুটির দিন দুপুরে ঘুম আসছিল না বলে বাইরের বাগানে গিয়ে দেখি পাঁচিলের উপরে একটা আনকোরা নতুন ব্যাট আর ক্যাম্বিস বল রাখা। বুঝতেই পারছেন আমার মনের অবস্থা। একদম। ঘাড় নাড়লেন শ্যামল। আর কিছু মনে পড়ছে? মাথা নিচু করল সে। ঘাড় নেড়ে বলল, আপনার কাছে এসেছি যখন কিছু লুকোবো না। 2 বার আমার জন্মদিনে উইশ পেয়েছি। উইশ মানে এই ধরুন চকলেট আর ফুল। একবার একটা কবিতার বই, অভিনব ভট্টাচার্যের নির্বাচিত কবিতা। আপনি জানেন না হয়তো, আমার আবার ও সবে। আর উনি বর্তমানে বেশ বিখ্যাত কবি। বইটার দামও অনেক, নামী প্রকাশনার বই। বই মেলায় গিয়ে নাড়াচাড়া করে দেখেছি, কিনতে পারেনি। চাকরিটা হয়নি তখনও। তা সেটাই মাস 2 পরে আমার জন্মদিনে কুরিয়ারে এলো। অভিনব ভট্টাচার্যের নাম জানেন শ্যামল রায়। তিনি নিজেও কবিতা লিখতেন এককালে। সেসব নামী পত্রিকায় ছাপাও হতো। অভিনব তখন উঠতি, শ্যামল রায় আরও নামী কবি ছিলেন। তবে সে কথা তিনি আর তুললেন না। নিজের কবিতা লেখা ছেড়েছেন বহুদিন। চেপে রাখা একটা শ্বাস ধীরে ধীরে ছেড়ে সোজা হয়ে বসলেন তিনি। পুরনো কথা মনে পড়ে গেল। বিষাদটা লুকিয়ে রাখতে রাখতে বললেন, পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার সন্ধান করা ব্যক্তিটি একটি মেয়ে। সে অবিবাহিতা এবং তোমার আশেপাশেই আছে, খোঁজ খবরও রাখে। সে তো আমিও বুঝতে পারছি। অসহায়ভাবে মাথা নাড়ল ঋত্বিক। কিন্তু কে? আমাদের পাড়ার মেয়ে অনেক। ছেলেবেলায় বিরাট ব্যাচ ছিল আমাদের, ছেলে মেয়ে মিলিয়ে প্রায় 20 তাদের মধ্যে মেয়ে 8 জন। 2 জনের বিয়ে হয়ে গেছে ইতিমধ্যে, আর 2 জনের বিয়ের সব ঠিকঠাক। তাদের বাড়ির কার্ডও আপনার টেবিলের উপরে রাখা আছে দেখছি। অল্প মাথা নাড়লেন শ্যামল। বোঝাই যাচ্ছে এসব নিয়ে তুমি মাথা ঘামিয়েছ। এর মধ্যে খুঁজে পাওনি মানে? সরাসরি এদের মধ্যে কেউ তোমাকে ইঙ্গিত দেয়নি। আর যদি 8
জনের মধ্যেই কেউ হয়, তবে হিসাব মতো বিয়ে হয়ে যাওয়া দুজনকে বাদ দেওয়া যায়। অবশ্য পাকাপাকি বলা যায় না যে সে বিবাহিতা নয় বা পাড়ারই কেউ। তারপর কি যেন ভেবে তিনি ভ্রু তুলে বললেন, আচ্ছা, যে বইমেলার কথাটা তুমি বলছিলে ওভাবে হবে না? দুঃখিতভাবে মাথা নাড়ল ঋত্বিক। বইমেলা তো আর আমাদের এখানে হয় না, সেই শহরে পোলো গ্রাউন্ডে। সেখানে আমার আশেপাশে পরিচিত কেউ ছিল না। কিছুক্ষণ নীরব বসে রইলেন দুজন। ঋত্বিককে দেখে বোঝা যাচ্ছিল সে নিরাশ আর একটু চিন্তিতও বটে। এই বয়সে আসলে বোঝা যায় না, এসব তেমন গাঢ় ভাবনার বিষয়ই নয়। একটা শ্বাস ফেলে উঠে দাঁড়ালো ঋত্বিক, হতাশ গলায় বলল, আচ্ছা আসি তাহলে শ্যামলদা। কাউকে বলবেন না প্লিজ, আমি সঞ্জয়দাকেও ভেঙে কিছু বলিনি। তার গলার মধ্যে সামান্য বিরক্তি আর একই সঙ্গে মিনতি সুর লক্ষ্য করলেন শ্যামল। কিছু বললেন না, ঘাড় নাড়লেন মাত্র। বাইরে বেরোনোর জন্য দরজার হাতলে সে হাত দিয়েছে। শ্যামল অনুচ্চ স্বরে হেসে উঠে বললেন, তোমার সঙ্গে সাগ্নিক মানে বাবনের সম্পর্ক কেমন ঋত্বিক? একটু অবাক হয়ে ঘুরে দাঁড়ালো সে। ভ্রু কুঁচকে বলল, কেমন আবার? ভালোই। ওসব তখনকার ঝগড়াঝাটি কে আর মনে রাখে। বেশ বেশ, ওদের বাড়িটা মাঠের পাশেই, তাই না? ঋত্বিকের কোঁচকানো ভ্রু এবার কপালে উঠছিল, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম। সে একটু তোতলানো গলায় বলল, তার মানে? দত্তা, বাসব দত্তা, তোমার বন্ধু সাগ্নিকের বোন। বাংলায় MA করছে না সে? চমৎকার মেয়েটি, একগাল হেসে বললেন শ্যামল। প্রায় হনুমানের মতো লাফ দিয়ে শ্যামলের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ল ঋত্বিক। আর তোতলানো তার তখনও শেষ হয়নি। হেঁচকি তুলে প্রায় কাঁদো কাঁদো স্বরে সে বলল, কি করে বললেন শ্যামলদা? আহা, হৃষ্ট স্বরে শ্যামল বললেন, একের পর এক তার বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে, এদিকে তুমি কিছুই বুঝছো না। উপায় না দেখে সে তো নিজের নাম পর্যন্ত ইঙ্গিতে বলে দিয়েছে। ও হো, ও ওই লাইনেও ভেবেছি দাদা। এক হাতে শ্যামলকে প্রণাম করে অন্য হাতে নিজের নাকের ডগা মুছে নিল ঋত্বিক। কিন্তু ওই কাঠের কা আর নিমের ডালের নিটাই মাটি করে দিল। এমনকি কাঠের জায়গায় লাকড়ি বা উড পর্যন্ত ভেবেছি, তাও হয়নি। ঋত্বিকের কাঁধ দুটো ধরে তাকে তুলে পাশের চেয়ারে বসিয়ে দিলেন শ্যামল। তুমি ভুলে যাচ্ছ, মেয়েটি সাহিত্যে মাস্টার্স করছে। নিমের ডাল মানে হলো দাঁতন, অর্থাৎ দন্ত ধাবক। তাহলে ব্যাপারটা শেষমেশ কি দাঁড়ালো দাদা? বাক্সের বা, সহজ পাঠের স, বলের ব, দন্ত ধাবনের দ, তক্তার ত আর তালার তা। একটু গুরু চণ্ডালি হচ্ছে বটে, তবে তাতে অতটা দোষ নেই। মৃদু হাসলেন শ্যামল। শরদিন্দুর লেখায় আছে, এমনকি স্বয়ং রবীন্দ্রনাথও লিখে গেছেন, ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয়। তাহলে এখন আমি কি করব দাদা? জানতে চায় ঋত্বিক। কি আবার করবে? এক্ষুনি যাও, সাগ্নিকের সঙ্গে দেখা করার অলিছায় তাকে জানিয়ে এসো যে ব্যাপারটা তুমি বুঝে গেছো। এমনিতেই আজ বুলটির কাছে শুনছিলাম বাসব দত্তারও বিয়ের কথা হচ্ছে তাদের বাড়িতে। তড়াক করে উঠে দাঁড়ালো ঋত্বিক।
দরজা পর্যন্ত গিয়েও এক লাফে আবার ফিরে এসে শ্যামলকে ফের প্রণাম ঠুকলো একটা। ফিসফিস করে বলল, দাদা, ব্যাপারটা তাহলে আপনি আর কাউকে? মাথা খারাপ নাকি? পেটে বোমা মারলেও বলবো না। তীর বেগে ঋত্বিক বেরিয়ে যাওয়ার পর চেয়ার ছেড়ে উঠলেন শ্যামল। কাঁচকলার বিরিয়ানি রান্নাটা বাকি রয়ে গেছে এখনো। নমস্কার।